হুম। আর আর ডস? দশটা স্যার বলতে পারবো না স্যার। Sir, এমনি নাম তো শুনছো? DOS stops all input and output device. বায়োস হচ্ছে যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সোজা বাংলায় তোমার একদম যেটা হচ্ছে যে সরাসরি কার সাথে কথা বলবে? হার্ডওয়্যারের সাথে কথা বলবে। বুঝে গেছে? যেটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কথা বলবে এটা হচ্ছে বায়োস। এটা হচ্ছে আমাদের ডিভাইসের ফার্মওয়্যার। ওকে। অপারেটিং সিস্টেম, সোজা বাংলায় আমাদের ওএস। বুঝে গেছে? আমরা অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি কোথায়? বায়োস ইউজ করি নাকি ডস ইউজ করি? কিরে? BIOS. জি না। আমরা আমরা কি মানে আমরা আমাদের ইন্টারফেসটা কোনটা কোথায় থাকে? বায়োসে? আমরা কি সরাসরি বায়োসে কোনো সফটওয়্যার ইনস্টল করি? আমরা ইনস্টল করি অপারেটিং সিস্টেম। ওই অ্যাপ্লিকেশনের যা কিছু আছে ওটা প্রথমে ওএস এ যায়, ওএস থেকে হচ্ছে বায়োসে যায়, দেন হচ্ছে এটা হার্ডওয়্যার গিয়ে execute। বুঝতে পারছেন? আচ্ছা। তার মানে এই সফটওয়্যার ইন্টারাপ্টটা আসলে ইউজ করে কারা? বায়োস আর ডস। বুঝতে পারছেন? কেন? বিভিন্ন ধরনের কাজ এক্সিকিউট করার জন্য। বিভিন্ন ধরনের কাজ এক্সিকিউট করার জন্য। আচ্ছা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। এখন এইখানে যে ইয়াগুলো আছে, আচ্ছা কি যেন বলতেছিলাম বলে গেছি। আচ্ছা, এই যে বায়োস আর ডস আমরা ইউজ করি হচ্ছে আম- কেন বলতেছিলাম এটা? সফটওয়্যার ইন্টারাপ্ট টাইপস এর জন্য। দেখো, এই যে আমার এখানে যা কিছু হবে, মানে সফটওয়্যারটা আসলে, ধরো যে আমরা যখন সফটওয়্যারকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছি এক্সিকিউট করার জন্য, সে করবে কি এই এক এক ধরনের ইন্টারাপ্ট টাইপ ইউজ করবে, বুঝছো? মানে ইন্টারাপ্ট টাইপ কল করবে, কল করে হচ্ছে যে এর এক্সিকিউশনে যাবে। ওকে। সফটওয়্যার টাইপ হচ্ছে দুই ধরনের ভাগ ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড বা রিজার্ভ সফটওয়্যার ইন্টারাপ্ট। আচ্ছা। যেমন ধরো ইন্টারাপ্ট নাম্বার জিরো। ইন্টারাপ্ট নাম্বার জিরো এইটা, দেখো 0 1 2 3 4, তারপর 5 থেকে 31, এইগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড বা রিজার্ভ সফটওয়্যার ইন্টারাপ্ট। ওকে। এইগুলো আসলে রিজার্ভ রাখা হয়েছে ইন্টেল বা এডিতে, আসলে যে ইন্টেলের মাইক্রোপ্রসেসর, যে এটা ওরা ওরা ফিউচার ইউজের জন্য এবং কিছু সিস্টেম ডিফাইন অপারেশনের জন্য সেগুলো রিজার্ভ করবে। আচ্ছা। এরপর দেখো ইউজার ডিফাইন সফটওয়্যার ইন্টারাপ্ট। এইগুলো শুরু হচ্ছে কত থেকে? 33 থেকে 255 পর্যন্ত। ওকে। যেখানে কি বলছে দেখো, দিস ক্যান বি ইউজড ফ্রিলি বাই দ্য প্রোগ্রামার অর অপারেটিং সিস্টেম। ফর এক্সাম্পল ডস ইউজেস মেনি অফ দিস। ওকে। আচ্ছা। এই ধরনের ইন্টারাপ্ট গুলো এক একটা এক এক কাজে ইউজ করা হয়। আচ্ছা। আচ্ছা, এই যে আমরা এখানে যে সফটওয়্যার ইন্টারাপ্টের যে নাম্বার গুলো দেখলাম, এইগুলো আসলে এক্সিকিউট হবে কিভাবে বা এক্সিকিউট হয় কিভাবে? এটার জন্য হচ্ছে আমাদের দেখা লাগবে যে ইন্টারাপ্ট ভেক্টর কেবল আসলে কি। ইন্টারাপ্ট ভেক্টর টেবলটা হচ্ছে, বা একটা ইন্টারাপ্ট ভেক্টর হচ্ছে আসলে একটা পয়েন্টার বা একটা মেমোরি অ্যাড্রেস, যেটা হচ্ছে প্রসেসরকে বলবে যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি যদি এই ইন্টারাপ্টটা হয়। মানে মাইক্রোপ্রসেসরে যদি এই ধরনের কোন একটা স্পেসিফিক ইন্টারাপ্টের নাম্বার, যেমন ধরো আমরা এখানে দিছি না, এই দেখো, এই দেখো ইন্টারাপ্ট নাম্বার 33, একদম সবার উপরে দেখো ইউজার ডিফাইন্ড সফটওয়্যার ইন্টারাপ্টের ইন্টারাপ্ট নাম্বার 33, দেখো পাশে হেক্স হচ্ছে এটার ইন্টারাপ্ট পোর্ট হচ্ছে কত? 21H। ধরো এই 21H টা কি হলো, মানে এই ইন্টারাপ্টটা হইলো, 21H ইন্টারাপ্ট হইলো, তখন আসলে কি করবে? তখন মাইক্রোপ্রসেসর করবে কি, সে দেখবে যে এই ইন্টারাপ্টের নাম্বারটা কত।
মানে এটা নাম্বারটা কত, এবং এই ইন্টারাপ্টের জন্য কি ধরনের রুটিন অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেওয়া আছে। বুঝে গেছে? That means an interrupt vector is a pointer or memory address that tells the processor where to find the interrupt service routine when a specific interrupt occurs. Okay, when an interrupt happens, the processor does not search for the code; it just looks up the interrupt vector to know where the code starts. Okay, আচ্ছা, এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি? মানে যখন ধরো আসলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আসলে কি? আচ্ছা, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের আগে আমরা আসলে ইন্টারাপ্ট টাইপ গুলো আমরা একটু দেখি। এখানে সফটওয়্যার ইন্টারাপ্ট টাইপ গুলো দেখি। দেখো এখানে টাইপ জিরো, এখানে যে জিরো জিরো থেকে 1 পর্যন্ত দেওয়া আছে, এগুলো সবগুলো একটা টাইপ। মনে করো টাইপ জিরো ইন্টারাপ্ট যদি হয়, টাইপ জিরো ইন্টারাপ্ট হচ্ছে আসলে সাধারণত ডিভাইস ইরর। ওকে, এটা ডিভাইস ইরর কি, এটা যদি কোনো কারণে যদি ডিভিশন কোন একটা যদি ডিভিশন বাই জিরো হয়, বা ধরো হচ্ছে যে কোশ্চেন ওভারফ্লো হয়, তখন হচ্ছে যে এই ইন্টারাপ্টটা হবে। এটা কখন হয়? এই যে সিম্পল ধরো যে কোয়েশ্চেন খুব লার্জ হয়েছে, বা কোন একটা ইয়াকে যে জিরো দিয়ে ভাগ করেছে, তখন এই ইয়াটা হবে, তখন এই ইন্টারাপ্টটা হবে। ওকে, তারপর দেখো টাইপ ওয়ান। টাইপ ওয়ানটা ইন্টারাপ্টটার নাম হচ্ছে সিঙ্গেল স্টেপ। ওকে, এটা ইউজ করা হচ্ছে ডিবাগিং করার জন্য। যেমন ধরো হচ্ছে এটা আসলে ধরো হচ্ছে যখন প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে যে এই মানে সরি, প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে এই ইন্টারাপ্টটা হয়। ওকে, এবং এটা করে কি তোমার একটা আমাদের একটা ফ্ল্যাগ রেজিস্টার, ট্র্যাক ফ্ল্যাগ বলে, এই ট্র্যাক ফ্ল্যাগটা চেক করে। ওকে, তারপর দেখো টাইপ টু ইন্টারাপ্টটা। টাইপ টু ইন্টারাপ্ট হচ্ছে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা কখন হয়? এটা হয় যখন সিভিওর কোনো ধরনের হার্ডওয়্যার ফেলিওর হচ্ছে, যেমন ধরো পাওয়ার ফেলিওর হলো বা কোনো ইমার্জেন্সি সিগন্যাল হইলো, তখন হচ্ছে যে এই টাইপসের ইন্টারাপ্টটা আসবে। ওকে, তারপর হচ্ছে টাইপ থ্রি ইন্টারাপ্ট। টাইপ থ্রি ইন্টারাপ্ট হচ্ছে, এটা নাম হচ্ছে, এটার সঙ্গে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। এটা হচ্ছে যে এটা কোনো একটা ধরো যা প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রামের এক্সিকিউশনটা থামানোর জন্য ডিবাগিং করার সময় হচ্ছে যে এই টাইপ মানে এই ইয়াটা সফটওয়্যার ইন্টারাপ্টটা জেনারেট হয়। ওকে, তারপর দেখো টাইপ ফোর। টাইপ ফোরটা হচ্ছে ওভারফ্লো। এটা সাধারণত হচ্ছে আইএনটি ও ইনস্ট্রাকশন দিয়ে ট্রিগার হয়, যে এটা যদি ওভারফ্লো ফ্ল্যাগ এর ভ্যালু যদি ওয়ান হয়, তখন এই ইন্টারাপ্ট ট্যাগটা ক্রিয়েট হয় আর কি। ওকে, তারপর দেখো টাইপ ফাইভ থেকে টাইপ 31। এই ইন্টারাপ্ট গুলো সাধারণত বলা হয়, এগুলো হচ্ছে রিজার্ভ, যে রিজার্ভ ফর ফিউচার ইউ অর সিস্টেম ইউজ। ওকে, এটা সাধারণত হচ্ছে তোমার বেসিক প্রোগ্রামিং জন্য ইউজ করা হয় না। ওকে, তারপর আসো আমরা হচ্ছে ইউজার ডিফাইন সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো একটু দেখি। ইউজার ডিফাইন সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে হচ্ছে তোমার যে একদম 33 থেকে 255 পর্যন্ত আছে। আমরা এখানে কিছু স্পেসিফিক ইয়াগুলো একটু দেখবো আর কি। ওকে, আচ্ছা, এই ইউজার ডিফাইন আমরা যখন সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো দেখবো, যে এইগুলো সাধারণত ইউজ করা হয় হচ্ছে ডস ইউজ করে, বায়োস ইউজ করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইউজ করে। বুঝে গেছে? তার মধ্যে দেখা হচ্ছে যে ইয়া আরো আগে থেকে শুরু হয়, সাধারণত হচ্ছে তোমার এই আমরা উপরে যে ইয়াগুলো দিচ্ছি, যেটা হচ্ছে 5 থেকে 31 পর্যন্ত দিচ্ছি, এখানের মধ্যে কিছু স্পেসিফিক তোমার ইন্টারাপ্ট টাইপ আছে যেগুলো আসলে রিজার্ভ করা হয়। যেমন হচ্ছে যে ধরো ইন্টারাপ্ট, এটা এখানে নাই অবশ্য, যে ইন্টারাপ্ট 10H, এটা সাধারণত হচ্ছে ভিডিও সার্ভিসের জন্য ইউজ করা হয়। যেমন ধরো স্ক্রিন ডিসপ্লে বা কার্সর কন্ট্রোল, এই জিনিসগুলোর জন্য হচ্ছে এই ইন্টারাপ্ট টাইপটা ইউজ করে, যে ইন্টারাপ্ট 10H। ওকে, তারপর ইন্টারাপ্ট 13H ইউজ করেছে ডিস্ক সার্ভিসের জন্য, যেমন ডিস্ক রিড রাইট করার জন্য হচ্ছে যে ইন্টারাপ্ট 13 ইউজ করে। তারপর হচ্ছে ইন্টারাপ্ট 16 ইউজ করেছে কিবোর্ড সার্ভিসের জন্য। তারপর হচ্ছে যে কিবোর্ড সার্ভিস হচ্ছে কিবোর্ড ইনপুট ইনপুটের জন্য। তারপর হচ্ছে ইন্টারাপ্ট 17H আছে একটা, এটা ইউজ করা হচ্ছে প্রিন্টার সার্ভিসের জন্য, যেমন হচ্ছে প্রিন্টারে যে আমরা ক্যারেক্টার সেন্ড করি সেগুলোর জন্য। তারপর হচ্ছে প্রিন্টারকে ইনিশিয়ালাইজ করার জন্য। তারপর হচ্ছে প্রিন্টারের স্ট্যাটাস চেক করার জন্য এই ইন্টারাপ্টটাকে ইউজ করা হয়। ওকে, তারপর হচ্ছে ইন্টারাপ্ট 21H, এটা হচ্ছে ডস সার্ভিস, যেমন ধরো ইনপুট আউটপুট, ফাইল হ্যান্ডলিং বা প্রোগ্রাম এক্সিকিউশন, এগুলোর জন্য ইউজ করা হয়। তারপর ইন্টারাপ্ট 22H টা ইউজ করা হচ্ছে যে মানে অ্যাড্রেস টার্মিনেশনের জন্য। তারপর 23H ইউজ করা হয়
ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আরে হঠাৎ করে জুম দেখলাম মিটিং থেকে বের করে দিচ্ছে মধ্যে। তোমাদের মনে হয় আর ছিল মনে হয় কিছুক্ষণ, না? আচ্ছা, যাই হোক, দেখো, আমরা ওই যে ইন্টারাপ্ট ভেক্টর টেবলটা একটু দেখতেছিলাম। যে ইন্টারাপ্ট ভেক্টর টেবলটা আসলে যে এটার মানে মেমোরি অ্যাড্রেসের লোকেশন হচ্ছে 00 থেকে একদম 03FF পর্যন্ত, যে ফার্স্ট 1 কিলোবাইট অফ দ্য মেমোরি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইন্টারাপ্ট ভেক্টরের মানে মেমোরি টোটাল স্পেসটা এতটুকু। তো এটা হচ্ছে মানে এটা 4 বাইটস অফ ইন্টারাপ্টকে স্টোর করে। ওকে, 2 বাইট করে হচ্ছে তোমার ইনস্ট্রাকশন পয়েন্টার বা আইপির জন্য, 2 বাইট করে হচ্ছে কোড সেগমেন্ট বা সিএস এর জন্য। ওকে, আমরা এখানে বলছিলাম কি টোটাল কয়টা ইন্টারাপ্ট থাকে? 200 কয়টা? 256টা। 256টার মধ্যে 0 থেকে 255 পর্যন্ত। তার মানে এই যে টোটাল তাহলে কত বাইটসের মেমোরি হবে এটা? 256 ইন্টু 4 বাইটস, দ্যাট মিনস 1024 বাইটস। ওকে, আচ্ছা, যেমন ধরো মনে করো আমাদের ইন্টারাপ্ট হলো 21H, তাহলে এটার এন্ট্রিটা হবে কত থেকে? 21H ইন্টু 4 বা 84H থেকে হবে। ওকে, আমাদের ভেক্টর অ্যাড্রেসটা হবে কি? তার মানে ইন্টারাপ্ট নাম্বার ইন্টু 4। ওকে, আচ্ছা, তারপর আসো আমরা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আসলে দেখি যে আসলে ইন্টারাপ্ট হইলে আসলে কি হয়। ওকে, the interrupt service routine is a special block of code that is automatically executed when an interrupt occurs. Okay, it tells the CPU how to respond to a particular type of interrupt like a prepress, timer overflow or software reset। এতক্ষণ ধরে যেগুলো বলে আসছে এগুলা। আচ্ছা, এটা কাজটা কিভাবে হয়, ওয়ার্ক ফ্লোটা কিভাবে হয়? যেমন মনে করছি প্রথমে ইন্টারাপ্ট হইলো, সিপিইউ করবে কারেন্ট ফ্ল্যাগ এগুলা হচ্ছে যে, তারপর সিএস আইপি এগুলা সে স্টোর করে রাখবে। এই স্টোরটা কেন করবে? এই স্টোরটা করবে হচ্ছে তোমার যে রিটার্ন অ্যাড্রেসের জন্য। একটু ওয়েট করেন। আচ্ছা, সো প্রথমে ইন্টারাপ্ট হইলো, সিপিইউ করবে কি কারেন্ট ফ্ল্যাগ, স্পোর্ট সেগমেন্ট, ইন্টারাপ্ট যে ইনস্ট্রাকশন পয়েন্টার এগুলার ভ্যালুগুলো সে কি করবে কি সেভ করে রাখবে। এটা হবে আমাদের রিটার্ন অ্যাড্রেস, মানে আমরা যে ইন্টারাপ্ট হয়েছে ইন্টারাপ্টটা সলভ করার পরে এই জায়গাতে আবার রিটার্ন করবো। ওকে, তারপর করবে কি জাম্পস টু দ্য অ্যাড্রেস স্টোরড ইন দ্য ইন্টারাপ্ট ভেক্টর টেবল। এটার আগে ও আরেকটা কাজ করবে। কাজটা কি? ও দেখবে কি কত নাম্বার ইন্টারাপ্ট হয়েছে। ওকে, কত নাম্বার ইন্টারাপ্ট হয়েছে সেটা দেখবে, দেখার পর করবে কি এক্স্যাক্টলি jumps to the address stored in the interrupt vector table for that interrupt. ওকে, ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবলে সে করবে কি ওই কি অ্যাড্রেস আছে সেটা বের করার জন্য কি ইন্টারাপ্ট টেবলে চলে যাবে। এরপর দেখবে কি ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবলে ওই স্পেসিফিক ইন্টারাপ্টের জন্য কি ধরনের ইন্টারাপ্ট সার্ভিস রুটিন সেট করা আছে। ওকে, সে করবে কি ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে একটা যে রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করবে, সেই ইন্টারাপ্ট রিটার্ন ইনস্ট্রাকশন। এই ইন্টারাপ্ট রিটার্ন ইনস্ট্রাকশনটা ইউজ করার পর, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন সে এক্সিকিউট করার পরে যে ইন্টারাপ্ট রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করে সে করবে কি যেই জায়গায় ওই যে সিপিইউ সেভ কারেন্ট ফ্ল্যাগ ছিল ওই জায়গাটা সে আবার চলে আসবে। ওইটাই হচ্ছে আমাদের রিটার্ন, যে রিটার্ন করে ফেললো সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে। তারপর বাকি প্রোগ্রামটাকে সে রিজিউম করবে। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা একটু কমপ্লিট ইন্টারাপ্ট হ্যান্ডলিং ফ্লোটা একটু দেখি। প্রথম হচ্ছে ইন্টারাপ্ট হবে, তারপর হচ্ছে সিপিইউ ফিনিশ করবে কারেন্ট ইনস্ট্রাকশন, তারপর কারেন্ট যে কনটেক্সটটাকে সে সেভ করে রাখবে, যে সিপিইউ অটোমেটিক্যালি পুশেস কারেন্ট ইনস্ট্রাকশন অন দ্য স্ট্যাক ফ্ল্যাগ রেজিস্টার কোড সেগমেন্ট ইনস্ট্রাকশন পয়েন্টার, তারপর হচ্ছে এইটা এই যে কারেন্টলি আফটারওয়ার্ড যাতে সে রিটার্ন করতে পারে। ওকে, তারপর সে করবে কি যে সিপিইউ ডিসেবলস ফার্দার মাস্কেবল ইন্টারাপ্ট। সে এই অবস্থায় কোন একটা ইন্টারাপ্টকে যখন সে ইন্টারাপ্ট ওয়াইজ সে এখন ইন্টারাপ্ট এই সার্ভিস রুটিন যখন এক্সিকিউট করবে, সে আর কোনো ধরনের মাস্কেবল ইন্টারাপ্টকে কি করতে দিবে না, বাকি সব ধরনের মাস্কেবল ইন্টারাপ্টকে সে ডিসেবল করে দিবে। মাস্কেবল ইন্টারাপ্ট কোনগুলা? যেগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট সেগুলা, কিন্তু সে নন মাস্কেবল ইন্টারাপ্টকে কিন্তু সে ডিসেবল করবে না। মানে যেগুলো হার্ডওয়্যার রিলেটেড ইন্টারাপ্ট সেগুলোকে সে করবে না, ডিসেবল করবে না, শুধুমাত্র হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট গুলোকে সে ডিসেবল করবে। এরপর দেখবে কি ইন্টারাপ্ট ভেক্টর কি আছে সেটা দেখবে, তারপর সেখান থেকে হচ্ছে তোমার ওই যে আইএস এর অ্যাড্রেসটাকে লোড করবে, তারপর সেই অনুযায়ী হচ্ছে তোমার যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে
যাবে, তারপর হচ্ছে কি ওই ইয়াটাকে এক্সিকিউশন করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটাকে এক্সিকিউশন করবে। আচ্ছা, তারপর করবে কি আইআরটি ইনস্ট্রাকশন ইউজ করে ওই তোমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটাকে মানে সে স্টপ করবে ওখানে, ওকে এন্ড করে দিবে। তারপর করবে কি যে যে এই প্রোগ্রামটা থাকা অবস্থায় ইন্টারাপ্ট আসছিল ওই প্রোগ্রামটাকে আবার সে রিজিউম করবে, ইয়া করা মানে এক্সিকিউট করা। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারাপ্ট হলে কি হবে না হবে, ইন্টারাপ্ট শুরু হওয়া থেকে একদম আবার আগের জায়গায় চলে আসা পর্যন্ত এই এক্সিকিউশন গুলো হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে রিলেশন উইথ ডস এন্ড বায়োস। ওই যে বলছিলাম যে প্রথমে যে বায়োস হচ্ছে যে আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, আর ডস হচ্ছে ডিসকভারি। যে এই ইন্টারাপ্টের সাথে আসলে এই মানে তোমার এই ডস আর বায়োসের রিলেশনটা আসলে কি? যেমন ধরো হচ্ছে বায়োসের ইন্টারাপ্ট হচ্ছে কি আইএনটি 10H ফর ভিডিও, আইএনটি 13H ফর জিস। এটা হচ্ছে লো লেভেল হার্ডওয়্যার অ্যাক্সেস প্রোভাইডেড বাই দ্য বায়োস। তারপর হচ্ছে স্টোর ইন র্যাম। তারপর হচ্ছে কি দিচ্ছে ডস ইন্টারাপ্ট দিচ্ছে হচ্ছে আইএনটি 21H প্রোভাইড হায়ার লেভেল ওএস সার্ভিসেস। তারপর হচ্ছে DOS uses this interrupt as API for programs. তারপর হচ্ছে কি both use the same interrupt mechanism to offer functionality to the application. Okay. তারপর দেখো কি how interrupts breach BIOS and DOS. When a program running under DOS wants to do something like read a file or display text, it usually calls DOS interrupt 21H. তারপর DOS might then call the appropriate BIOS interrupt to perform the actual hardware operation. This layered approach means BIOS handles hardware, DOS manages files and programs, and interrupts provide communication mechanism between them. বুঝে গেছে? মানে BIOS হার্ডওয়্যারকে হ্যান্ডেল করবে, DOS হচ্ছে তোমার ফাইলস এন্ড প্রোগ্রামকে হ্যান্ডেল করবে, আর এদের মাঝখানে কমিউনিকেশনটা করবে হচ্ছে ইন্টারাপ্ট। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের যে ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট ভেক্টর রিলেটেড ব্যাপার সেগুলো। ওকে, স্যার একটু থিওরির জন্য স্যার শুনতেন না স্যার? কি স্যার থিওরি কি কি পড়বো একটু? থিওরি স্যার বেশি বেশি স্যার, অনেক বেশি স্যার। এতগুলো থিওরি স্যার মুখস্থ রাখতে পারবো? এখানে সফটওয়্যার ইন্টারাপ্ট থেকে আজকে যা যা পড়ে সেগুলো পড়বা। স্যার সবগুলোর জন্য স্যার, পুরো ফাইনালের জন্য স্যার? না, ইন্টারাপ্ট থেকে এগুলো পড়বা। স্যার অন্যগুলো থেকে স্যার? অন্যগুলা বলতেছি পরে। তোমাদেরকে স্যার, আরেকটা thank you, ইয়া স্যার। দিছিলাম না, আরেকটা কই গেল, দাঁড়াও। जी सर। আচ্ছা, তোমাদেরকে এটা একটা লাস্ট এটা দিছিলাম মনে হয়, তাই না? অ্যাড্রেসিং মেমোরি ইন মাইক্রো কম্পিউটার সিস্টেম। जी স্যার। सर। আচ্ছা, দেখো এখানে প্রথমে একটা এক্সাম্পল দেয়া আছে। কি বলছে? ডিজাইন এন্ড অ্যাড্রেস ডিকোডার ফর which will produce an active high signal for an input 5B9F2H on its input lines A19 to A0. A19 and A0 এগুলো কোত্থেকে? এগুলো কি বলো তো? এগুলো কি? পিন নম্বর স্যার। 3 নাম্বার। কিসের পিন নাম্বার? H0H6 এর পিন নাম্বার মনে আছে? যেগুলো আমরা আসলে ইনপুট দেওয়ার জন্য ইউজ করতাম, মানে ইউজ করবো বলছিলাম, তাই না? ইয়েস স্যার। আমাদের ছবিটা মনে তোমাদেরকে গ্রুপে দিচ্ছি, আর গ্রুপ চাইলে ছবিটা আবার একটু দেখে নিতে পারো। ওকে, আমাদের এখানে বলছে কি যে ডিজাইন এন্ড অ্যাড্রেস ডিকোডার। কিসের অ্যাড্রেস ডিকোডার? কিসের অ্যাড্রেস এটা? আমরা এতক্ষণ ধরে যে অ্যাড্রেস করলাম না আমাদের ইনপুটের জন্য বা যে কোনো কিছু, সবকিছুতে আসলে একটা অ্যাড্রেস থাকবে, তাই রাইট? এই যে আমাদের একটা অ্যাড্রেস ডিকোডার করতে ডিজাইন করতে বলছে, which will produce an active high signal for an input 5B9F2H on its input lines A19 to A0। মানে হচ্ছে আমরা এই 5B9F2H এই ইনপুটটা যদি দিই একদম A0 থেকে A19 পর্যন্ত সবগুলো পিন অ্যাক্টিভ হাই সিগন্যাল দেখাবে। বুঝে গেছে? স্যার সবগুলো পিন কি দেখাবে? সবগুলো পিন অ্যাক্টিভ হাই সিগন্যাল দেখাবে। আচ্ছা। ওকে, দেখো এখানে আমরা প্রথমে দেখো উপরে একদম হচ্ছে A0 থেকে A19 পর্যন্ত লিখে ফেললাম। ওকে, এগুলো সবগুলো কিন্তু বাইনারিতে এক্সিকিউট হবে, রাইট?
ও কিন্তু তোমার হেক্সাডেসিমেল বুঝবে না, আমাদের ডিভাইস কিন্তু হেক্সাডেসিমেল বুঝবে না, ও কিন্তু বাইনারিতে সবকিছু এক্সিকিউট করবে। দেখো আমরা এখানে প্রথমে হচ্ছে পিন নাম্বারগুলো লিখছি, একদম A0 থেকে একদম রাইট সাইড থেকে লেফটে দেখো, রাইট থেকে লেফটে দেখো, একদম হচ্ছে তোমার A0 থেকে A19 পর্যন্ত দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। A0 থেকে A19 পর্যন্ত। ওকে, এরপর আমরা বললাম কি, যে এই আমাদের যে ইনপুট সিগন্যাল দিয়েছে সেটাকে লিখলাম 5B9F2। ওকে, এটা কি হেক্সাডেসিমাল নাম্বার। আমরা এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত যেটা দিচ্ছে, দেখো রাইট সাইড থেকে শুরু হবে 01001111100111011010 রাইট টু লেফটে। ওকে, 5B9F2 এই নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বারটাকে যখন বাইনারিতে কনভার্ট করতেছি, এটা যা বাইনারি যদি দেখাবে সেটাকে আমরা রাইট থেকে লেফটে লিখলাম। ওকে, এখন দেখো এই অবস্থায় আমার যেখানে যেখানে এ আছে তারা তো সবাই অ্যাক্টিভ হাই সিগন্যাল দেখাচ্ছে অলরেডি, রাইট? দেখাচ্ছে না? বা দেখাবে কিনা? ইয়েস স্যার। দেখাবে। 0 মানে লো, 0 মানে লো, 1 মানে হাই। ওকে, সো আমার এই যে ইনপুট সিগন্যালটা, এই ইনপুট সিগন্যালটার জন্য তোমার যেখানে যেখানে 1 আসতেছে বাইনারিতে, সেগুলো সবগুলো সেই পিনগুলো সবগুলো তোমাকে হাই, আমাকে হাই দেখাবে, বাট দেখাবে না কোনগুলো, যেগুলো যেগুলো 0 আছে, রাইট? জি স্যার। এই জন্য আমরা যখন অ্যাড্রেস যেগুলো একটা বানাবো, কি করতে হবে আমাদেরকে? যেগুলো যদি 0 আছে সেগুলোকে আমাদেরকে 1 এ চেঞ্জ করে দিতে হবে, তাই না? সিম্পল। এটার জন্য আমরা কি ইউজ করব? এই যে এ এর উপর একটা সাইন দিছে, এটার নাম কি? নোট করে দিব। জি, দ্যাট মিনস আমাদের এখানে প্রথম 0টার জন্য হবে কি? A0, রাইট? তারপর সেম ভাবে এরপর হচ্ছে যে A1, আবার A2 এর উপরে বার, A3 এর উপরে বার, এভাবে করতে করতে বাকি সবগুলোতে হচ্ছে 1 আছে। আবার A9 এ গিয়ে হচ্ছে যে তোমার 0, 10 এ গিয়ে 0, এই দুটাকে হচ্ছে আবার আমরা বার করে দিব। তারপর A14 কে বার করে দিব, 17 কে বার করে দিব, 19 কে বার করে দিব। তাহলে দেখো আমাদের এই অ্যাড্রেস জিগোটা যদি আমরা ইউজ করি, এই এক্স্যাক্টলি এই সিগন্যালটার জন্য আমরা একদম A0 থেকে A19 পর্যন্ত সবগুলো সিগন্যাল হাই পাবো না? পাবো? পাবো। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাইলে আমাদের অ্যাড্রেস জিগোটা হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার এখানে যে আমরা প্রথমে ইনপুট দিয়ে দিচ্ছে যে 5B9F2 হেক্সাডেসিমাল নাম্বারটা, হ্যাঁ স্যার এটাকে আমাকে ফার্স্টে বাইনারিতে নিতে হবে। হ্যাঁ, বাইনারিতে নিতে হবে তোমাকে প্রথমে। এখন স্যার এটা বাইনারিতে এটা ক্যালকুলেটর সাপোর্ট করবে না স্যার। কেন করবে না? কিরে, স্যার এটা 32 বিট ক্রস করতেছে। 64 বিটে করবা? 64 বিট তো ক্যালকুলেটর মানে এগুলো সাপোর্ট করে না তো স্যার। হাইয়েস্ট 16 থেকে 32 বিট পর্যন্ত কাজ করে। এটা বুঝা গেছে কিনা সেটা বলো। ইয়েস স্যার, বুঝা গেছে। আমাদের এটা বোঝা গেছে স্যার। 64 বিট দেওয়া হবে না, ঠিক আছে? হোপফুলি দেওয়া হবে না। ওকে, ওকে স্যার। বুঝে গেছো তো? ওকে, আচ্ছা, এখন এখানে দেখো যে আমাদের যে রং ডিকোডার আছে, আমরা এখানে কি করছি? অ্যাড্রেস ডিকোডার করছি না? সেম ভাবে দেখো ওই যে রম ডিকোডার আছে, এখানে দেখো রমে হচ্ছে যে আমাদের এক জায়গায় হচ্ছে অ্যাড্রেস ইনপুট নিব, আর জায়গায় ডাটা আউটপুট নিব, আর একটা জায়গায় হচ্ছে কন্ট্রোল সিগন্যাল আসবে আমাদের। ওকে, পাশে দেখো এইটাগুলো আসলে ইলাবোরেটলি দিছে যে A B C এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের ইনপুট সিলেক্ট করার জন্য। তারপর হচ্ছে এই দেখো তিনটা পিন G2A, G2B, G1, এগুলো হচ্ছে যে আমাদের যে এনেবল পিন। ওই যে মনে আছে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে এনেবল করছিল না? ইয়েস স্যার। মাল্টিপ্লেক্সিং, তারপর হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, অ্যাডার, ডিকোডারের জন্য এই হচ্ছে এনেবল পিন গুলা। ওকে, আচ্ছা, দেখো এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে যে এটা ট্রুথ টেবল আর কি। ওকে, এটা পড়লেই বুঝবা, তেমন কিছু না। আমরা এরপর একটাতে দেখি। দেখো মনে করো হচ্ছে আমাদেরকে স্যার এটা কি পরীক্ষা আসবে? টেবিল আঁকতে হবে? না, এটা আসবে না, টেবিলটা ওই এটা আসবে না। আচ্ছা, এরপর দেখো রম ডিকোডার। দেখো কি বলছে এখানে, একটা প্রবলেম দিছে, বলছে যে লেট আস ডিজাইন এ মাইক্রো কম্পিউটার উইথ 32 KB রম
যে অ্যাভেলেবল রম আইসি ইজ 2732 উইথ 4 KB স্টোরেজ। ওকে, মানে মনে করো হচ্ছে যে আমাদের 2732টা অ্যাভেলেবল রম আইসি আছে, ওকে, বা চিপ আছে আর কি। ওকে, প্রত্যেকটাতে হচ্ছে কত আছে, 4 KB স্টোরেজ আছে। ওকে, তাহলে আমাদের যে টোটাল কতগুলা ইয়া লাগবে, কতগুলা রম লাগবে? সিম্পল 32 KB ডিভাইড বাই 4 KB, আমাদের 8টা রম হইলে, রমের চিপ হইলে হয়ে যাবে। ওকে, যাই হোক, এখানে কোয়েশ্চেন আর অ্যান্সার একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো যে এইখানে একটা র্যাম ডিকোডার দিচ্ছে, দেখা যাচ্ছে কি হ্যাঁ বলছে স্যার। এখানে প্রবলেমে? বলছে সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড 8 2K into 8 RAMs to our previous design. So say we want the first RAM to start at 80000H. So say ROMs occupied up to 7FFFH. Okay, that means আমরা এখানে আগে যে রমটা ডিজাইন করছি, ওকে, যে রমটা ডিজাইন করছি সেইখানে হচ্ছে যে আমরা এই 8টা 2K into 8 RAMs আমরা অ্যাড করব, যেখানে আমরা চাই হচ্ছে কি যে র্যাম অ্যাড্রেস নেওয়া শুরু করবে 8000H হেক্সাডেসিমাল থেকে, এবং যে একদম 0 থেকে 7FFFH পর্যন্ত হচ্ছে কে ইউজ করতেছে, রম ইউজ করতেছে। ওকে, তাহলে আমরা এই র্যামটাকে সাজাবো কিভাবে, র্যাম ডিকোডারটা আমাদেরকে আমরা বানাবো কিভাবে? আচ্ছা, প্রথমে দেখো এখানে আমাদের কি বলছে কি যে আমরা 8টা র্যাম চিপকে অ্যাড করব, প্রত্যেকটা র্যামের সাইজ কত, 2K into 8। ওকে, এবং র্যাম শুরু করবে হচ্ছে 8000 হেক্সাডেসিমাল অ্যাড্রেস থেকে। ওকে, এবং রম হচ্ছে 0000 হেক্সাডেসিমাল থেকে 7FFFH পর্যন্ত অ্যাড্রেসটা ইউজ করতেছে, তার মানে র্যাম শুরু হবে তারপর থেকে। ওকে, প্রথমে আমরা আসলে দেখি যে 2K আসলে মিনিংটা কি। 2K মানে কি, 2 into 1024, রাইট? 1K মানে কত 1024, so 2K মানে হচ্ছে 2 into 1024, দ্যাট মিনস 2048, মানে 2048। ওকে, তার মানে আমাদের 2048টা কি লাগবে, লোকেশন লাগবে, রাইট? কয়টা লোকেশন লাগবে, 2048টা লোকেশন লাগবে। 2048। ওকে, আচ্ছা, এই 2048কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে যদি লিখি, কত লিখতে পারবো? 2 to the power 11, কতটা লিখতে পারবো? 2 to the power 11, একটু দেখো ক্যালকুলেশন করে দেখো তো যে 2 to the power 11 2048 হয় কিনা। হ্যাঁ স্যার, হচ্ছে। ওকে, তার মানে হচ্ছে আমরা এই যে 8টা র্যামের জন্য, 8টা র্যামের জন্য আমার অ্যাড্রেস লাইন লাগবে কয়টা? এই 8টা র্যামের জন্য আমাদের অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে এই 11টা, 2 to the power 11। বুঝতে পারছেন? দ্যাট এটা মিন, কারণে আসছে 2K থেকে 11টা আসছে। জি, এখন তার মানে আমাদের অ্যাড্রেস লাইন কত থেকে কত পর্যন্ত আছে, A0 থেকে A19 পর্যন্ত আছে না? তার মধ্যে আমাদের লাগবে কয়টা, শুধুমাত্র এই 11টা লাগবে, রাইট? এই 11টা মানে আসলে কত থেকে কত পর্যন্ত, A0 থেকে A10 পর্যন্ত, তাই না? হ্যাঁ স্যার। আমরা এই 11টা অ্যাড্রেস লাইন আমরা ইউজ করবো, এই যে A0 থেকে A10 পর্যন্ত আমরা ইউজ করবো কার জন্য, র্যামের অ্যাড্রেসিং লাইন হিসেবে। ওকে, আচ্ছা, তাইলে আমরা এইগুলাকে কি করে ফেললাম, রিজার্ভ করে ফেললাম, রিজার্ভ করে সবগুলোকে 00000 বুঝে গেছে? আচ্ছা, এখন আমাদের র্যাম কয়টা, 8টা, তাই না? তার মানে আমাদের আউটপুট আসবে কয়টা, 8টা।
তাহলে আমরা ইনপুট দেওয়ার জন্য আমার অ্যাড্রেস লাইন তাহলে কটা লাগবে? 2^3, মানে 3টা অ্যাড্রেস লাইন লাগবে। বুঝতে পারছি? আবার বলতেছি, দেখেন আমরা আমাদের র্যাম কয়টা? আমাদের 8টা র্যাম আছে, 8টা র্যাম আছে। আমরা যখন সিপিইউটাকে যখন চালাবো তখন সিপিইউ কে অবশ্যই জানতে হবে সে কোন র্যাম চিপটাকে অ্যাক্টিভেট করবে। ওকে, আমাদের আউটপুট তাইলে আসবে 8টা, তাই না? 8টা র্যাম চিপ যেহেতু আউটপুট হবে তাইলে 8টা। তো এই 8টা আউটপুটকে আমরা এক্সিকিউট করার জন্য, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস লাইন লাগবে কয়টা? 2^3, তাই না? 2^3 8, তার মানে আমাদের অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 3টা। আমি কি বুঝাতে পারছি? আবার একটু বলতেছি শুনেন, আমাদের র্যাম কয়টা? 8টা। আমরা যখন সিপিইউ চালাবো তখন সিপিইউ কে অবশ্যই জানতে হবে সে কোন র্যাম চিপটাকে অ্যাক্টিভেট করবে। তার মানে আমার আউটপুট হচ্ছে কোন র্যাম চিপটা অ্যাক্টিভ হচ্ছে সেটা সিগন্যাল, রাইট? তার মানে আমার আউটপুটও কয়টা? 8টা। এখন এই 8টা আউটপুটকে আমি অ্যাক্টিভেট করার জন্য আমার সিগন্যাল দেওয়ার জন্য কয়টা অ্যাড্রেস লাইন লাগবে? 2^3, মানে 3টা অ্যাড্রেস লাইন আমাদের লাগবে। বুঝতে পারছি? বা 8টা আউটপুট পাইতে 3টা ইনপুট দিতে হবে এরকম। জি জি। বুঝছি 2^3 মানে কত? 2^3 মানে কত? 8 তার মানে আপনি 8টা র্যাম চিপকে যদি আপনি ইয়া করতে চান, অ্যাক্টিভেট করতে চান, আপনার কয়টা ইনপুট লাইন এনাফ? 3টা ইনপুট লাইন এনাফ না? 3টা। হ্যাঁ, তো স্যার তো 1K আমরা 2K এগুলো কোন কাজে আসতেছে? কোনটা 1K 2K? ওই 2Kটা হচ্ছে যে এখানে আমাদের ইয়ার ইউজ করার জন্য যে র্যাম গুলার অ্যাড্রেস লাইনের জন্য লাগতেছে। আমরা প্রথমে হচ্ছে যেহেতু হচ্ছে যে এইগুলো র্যাম গুলোর সাইজ হচ্ছে 2K, ওকে, আমরা এই প্রত্যেকটা এই যে টোটাল মিলে কয়টা র্যাম আমাদের? 8টা র্যাম, রাইট? বাট প্রত্যেকটা ইয়া কয়টা? প্রত্যেকটা মেমোরি সাইজ কত? 2K, রাইট? তাহলে জি আমার এইখানে 2K মানে টোটাল কত? 2048টা। এই 2048টা, এই 2048কে আমাদের অ্যাক্টিভেট করার জন্য আমাদের অ্যাড্রেস লাইন প্রয়োজন হবে হচ্ছে মাত্র 2^11 বা 11টা, ওকে। এবং এই 8টা র্যামের মধ্যে আমার আচ্ছা আউটপুটের জন্য ইউজ হবে হচ্ছে 3টা ইনপুট লাইন, 2^3। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তাহলে এই 0 থেকে এই 10 পর্যন্ত আমরা ইউজ করব কিসের জন্য? অ্যাড্রেস লাইন হিসেবে ইউজ করব র্যাম চিপ গুলোর জন্য। এবং এদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা ইউজ করব 2^3 বা 3টা ইনপুট লাইন। এই 3টে ইনপুট লাইন হচ্ছে আমার যে A11, A12 এবং A13 ডিকোডারের অ্যাড্রেস। বুঝতে পারছেন? মানে আমরা প্রথমে A0 থেকে শুরু করব, A10 পর্যন্ত হচ্ছে যে আপনার অ্যাড্রেসিং লাইন, তারপর A11 থেকে A13 পর্যন্ত হচ্ছে যে ইনপুটের লাইনস গুলা। ইনপুটের লাইনস গুলো কি? ওই যে আমরা এখানে সিগন্যাল দেওয়ার জন্য ইউজ করছিলাম না, সিগন্যাল দেওয়ার জন্য দিয়েছিলাম না, কই গেল? এই যে সিগন্যাল দেওয়ার জন্য ইউজ করছিলাম না 3টা লাইন, এই অ্যানুয়াল সিগন্যাল গুলো, ওকে। আচ্ছা সরি, অ্যানুয়াল সিগন্যাল গুলো না, এই হচ্ছে যে আমাদের মানে ইনপুট সিলেক্ট দেওয়ার জন্য, ওকে। তাইলে আমাদের কত পর্যন্ত গেল? A13 পর্যন্ত গেল, ওকে। আচ্ছা, আমরা এখানে ধরো যে A11 এর জন্য হচ্ছে A কে দিলাম, তারপর হচ্ছে A12 এর জন্য ধরো B কে দিলাম, A13 এর জন্য হচ্ছে C কে দিলাম, এই ABC। A11 কে দিলাম A এর জন্য, A12 কে দিলাম হচ্ছে B এর জন্য, A13 কে দিলাম C এর জন্য, ওকে। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে A14 এবং A15 এইগুলা হচ্ছে আমাদের কি বলেন তো, এগুলো হচ্ছে আমাদের ডিকোডারের এনেবল পিন। বুঝতে পারছেন? এই ডিকোডারের এনেবল পিন প্রথমটা 0 হবে, পরগুলো হবে সব 1। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে A11, A12, A13 এগুলো হচ্ছে 000
001, 010, 011 এভাবে করে হচ্ছে যে 8টা লাইন দিচ্ছে আর কি ইনপুট। ওকে, আচ্ছা এখন আমরা এখানে প্রথমে এখানে কি বলছিলাম কি, যে সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড, যে আমাদের এখানে কি বলছে কি, যে উই ওয়ান্ট দ্য ফার্স্ট র্যাম টু স্টার্ট এট 80000H। ওকে, তাহলে আমার এই যে আমরা এখানে টোটাল 8টা ব্লক করছি র্যামের, টোটাল 8টা র্যামের ব্লক করছি, এই প্রত্যেকটার জন্য হেক্সা ইকুইভ্যালেন্ট অ্যাড্রেস দেওয়া লাগবে না? হ্যাঁ স্যার। হেক্সা ইকুইভ্যালেন্ট অ্যাড্রেসও দেওয়া লাগবে, রাইট? আচ্ছা, তাহলে 2K এই যে 2048 আমরা যদি হেক্সাডেসিমাল আনি কত হবে বলেন তো, একটু হিসাব করেন তো। হিসাব করেন, হিসাব করে আমাকে বলেন। স্যার 800। 800H, রাইট? ইয়েস স্যার। দ্যাট মিনস আপনার প্রত্যেকটা র্যামে যে 2K করে যে আপনি যে দিচ্ছেন, মেমোরি দিচ্ছেন, আপনি যদি প্রত্যেকটা র্যামকে ওই প্রত্যেকটা র্যামের জন্য আপনাকে তাহলে হচ্ছে ডেজিগনেটেড অ্যাড্রেস দিয়ে দিতে হবে না? দ্যাট মিনস আপনি প্রথম র্যামের অ্যাড্রেসটা যদি 800H থেকে 8000H থেকে শুরু করেন, পরেরটা শুরু করতে হবে আপনাকে কত থেকে, এই 8000 সাথে মানে 8000 এর সাথে আপনাকে 800K অ্যাড করতে হবে। দ্যাট মিনস 8800H থেকে শুরু করতে হবে আপনাকে সেকেন্ড ব্লকটা। তারপরে ব্লকটা কত থেকে শুরু করতে হবে, আবার 800 যোগ করেন, কত হবে? কত হবে? 9000 হবে না? যোগ করছেন? যোগ করে বলছেন নাকি এখানে, এখানে দেখে আন্দাজে মারি দিচ্ছেন যে? আচ্ছা, যোগ করছি। যোগ করে করে দেখেন, এই যে আবার কনফিউজ হয়েন না যে এখানে 8000 সাথে মনে হয় 800 ডিরেক্ট যোগ করে দিছে, তারপর তাহলে হচ্ছে যে 8800 সাথে মনে হয় আবার 800 যোগ করে দিলে তো তাহলে হচ্ছে এই কত হওয়ার কথা, 9600 হওয়ার কথা। এখানে 9000 কেন দিছে? যোগ করছেন, কত আসতেছে? 9000, রাইট? 9000 এই আসছে। তার সাথে আপনি আবার আরেকটা তারপর হচ্ছে ফোর্থ ব্লক অফ র্যামের জন্য আবার 800 যোগ করবেন, কত হবে? 9800 হবে। আবার 800 যোগ করবেন, হবে কি A000H। তারপর আবার যোগ করবেন এখানে কত হবে, A800H হবে। তারপর আবার যোগ করবেন B000H, তারপর এটা হবে B800H। বুঝতে পারছেন? তার মানে আমাদেরকে যে বলছে যে একটা র্যাম ডিকোডার ডিজাইন করতে, যেটা র্যামটা শুরু হবে হচ্ছে 8000H থেকে, আমরা সেটা ডিজাইন করে ফেলছি। আমাদের এই ব্যাপারটার জন্য এই 8টা 2K র্যামের জন্য আমরা অ্যাড্রেস লাইন পাইছি 11টা, সিলেক্ট যে ইনপুট দেওয়ার জন্য লাইন পাইছি 2টা, তারপর বাকি দুটো হচ্ছে এনেবল দেওয়ার জন্য ইউজ করছি। তারপর হচ্ছে এদের ব্লক টোটাল 8টার জন্য আমরা হেক্সাডেসিমাল অ্যাড্রেস গুলো পাইছি, এবং এদের জন্য ডেজিগনেটেড এই আমরা মেমোরি অ্যাড্রেস দিয়ে ফেলছি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝিয়ে থাকেন তাহলে দেখেন এখানে এই যে 3টা এক্সাম্পল দেয়া আছে, এই 3টা এক্সাম্পল অবশ্যই আপনাকে করতে হবে সেম ওয়েতে। জাস্ট এখানে বলছি কি, 2টা যে আপনার র্যাম দিছে, যে যেগুলো শুরু হচ্ছে কত থেকে, যে একটা হচ্ছে প্রথমটা হবে হচ্ছে যে 1C800H থেকে 1CFFFH পর্যন্ত, আর একটা হবে 1G000H থেকে 1G FFFH পর্যন্ত। এভাবে করে বাকি দুটাও দেওয়া হবে। পারবেন? থেকে প্রথমে যা পড়েছে সেগুলো পড়বেন, তারপর হচ্ছে ওই যে আমরা যোগ বিয়োগ করছিলাম সেটা পড়বেন, তারপর ওই যে অ্যাড্রেসিং মুডস পড়ছিলাম সেটা পড়বেন, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বেন, তারপর হচ্ছে যে আজকে যে দুটা ওই যে ইন্টারাক্ট করবেন, এই যে আজকে যে অ্যাড্রেসিং মুডস পড়লাম এটা পড়বেন, এমবেডেড সিস্টেম পড়বেন। শেষ, আর কিছু বলার না, আর তো কিছু নাই আর কি বলবেন। স্যার সবই বলে দিলেন না স্যার, বাকিগুলো বাদ থাকলো কেন তাহলে? বাকি তো আর নাই, সবই তো বললাম। স্যার এমবেডেড সিস্টেম থেকে একটা কোশ্চেন ছিল। স্যার এমবেডেড সিস্টেম ডিজাইনে কি স্যার ক্লাউড কি স্যার ইউজ করতেই হবে সার্ভার, নাকি এটা সিস্টেম ওয়াইজ? সাধারণত করতে হয়। এমবেডেড সিস্টেম আমাদের যে কনসেপ্ট, যেটা
সবগুলো আসলে ওটা আমি ডেফিনিট বুঝছি না স্যার। কোয়েশ্চেন হইলেও ডেফিনিটিভ টাইপের কোয়েশ্চেন। ডেফিনিশন টাইপ, আচ্ছা ঠিক আছে। ডেফিনিশন টাইপ বলছি। ডেফিনেশন টাইপ। হ্যাঁ, মানে রিটেন এক্সপ্লেনেশন টাইপের বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বা, এমবেডেড সিস্টেম পড়বা, হতাশায় ডুবে যাবা। দেখবা পড়তেছো আর বুঝতেছো, পড়তেছো আর বুঝতেছো। এমবেডেড সিস্টেম তো বহুত আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে। এমবেডেড সিস্টেমের কথা এখন জিজ্ঞেস করতেছে হ্যাঁ কেন? স্যার, এমবেডেড এমবেডেড সিস্টেম আমরা পড়ছি সবাই, সিডির জন্য পড়ছি। সব থেকে ইজি জিনিস। হ্যাঁ, এটা পারবো স্যার। এমবেডেড সিস্টেম আর 8086 দুইটাই পড়লে হবে স্যার। হ্যাঁ, দুইটা বললে দুইটা পারবা। অ্যাড্রেসিং মেমোরি আর ইন্টারাপ্ট, এই চারোটা বললে তো হবে। হ্যাঁ, চারোটা বললে হবে না, আপনাদের কোশ্চেনে অবশ্যই অনেক লেস থাকবে, বুঝছেন? প্রত্যেকটা কোশ্চেনে এ বি থাকবে না। মনে করেন আপনি এ পারতেছেন, বি পারতেছেন, যদি অ্যাসেম্বলি বাদ দেওয়া চিন্তা ভাবনা করেন। না স্যার, কোড তো পড়বো, অ্যাসেম্বলি কোডগুলো তো পড়বো। কোডগুলো পড়ার পরে আমরা অ্যাবেন্ডেড সিস্টেম, 8086, ইন্টারাপ্ট, অ্যাড্রেসিং মেমোরি, এই চারোটা স্লাইড গুলো পড়বো আর কি। এটাই তো হ্যাঁ, ফুল পড়তে পারেন। সিলেবাস। এই এর কেন? বাইরে তো কিছু আসবে না। এই বাইরে তোমাদেরকে আমি যা কি দিছি, যা দিছে ওগুলাই, এই বাইরে কিছু নেই। আচ্ছা স্যার। কি ইনপুট আউটপুট কোন পিন কি কাজ করতেছে ওগুলো সব দেখতে হবে। তিন ডায়াগ্রাম কেন দেখবা? তাহলে তো এখান থেকে উপরে যে থিওরি গুলো আছে, যে কিভাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে এক্সিকিউটিভ কিভাবে কাজ করে, র্যাম রোমের কাজ কি, ওগুলো। এটা তো ভুলে গেছি আমি। এগুলি যা পড়েছে ওগুলাই আর কি, ওগুলাই তো পড়েছে। কেন বড় ওই কোড সেগমেন্ট যা আছে ওগুলো একটু পড়বা, পারবা। মিডের আগে যে মিডে যে হ্যাঁ, ছিল ওইটা। শুনে জানে, হ্যাঁ, ওটাই তো বললাম, যেগুলো পড়ানো হয়েছে ওগুলাই, মিডের আগে পড়ছেন যেগুলো সেগুলাই। আচ্ছা স্যার।